দখলদার ইসরায়েলি বাহিনী এবং ইরান ফিলিস্তিন যুদ্ধ চলছে। আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর সব আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইসরায়েলের প্রযুক্তির মেরুদণ্ড ভেঙে দিল ইরান। ইসরায়েলের সঙ্গে যুদ্ধে হিজবুল্লাহর ৪,০০০ যোদ্ধা নিহত হয়েছেন। এবার ইয়েমেনে হামলার হুমকি ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর। হামাসের চিহ্ন রাখতে চান না নেতানিয়াহু। সৌদিতে বসছে মার্কিন থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। কমান্ড পোস্টে ইউক্রেনের হামলায় রাশিয়ার নৌবাহিনীর উপপ্রধান নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত। এছাড়া আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ইসরায়েলের প্রযুক্তির মেরুদণ্ড ভেঙে দিল ইরান। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তেলাবিবের দক্ষিণে রিহবেদ শহরে ইসরায়েলের বিখ্যাত সামরিক সংশ্লিষ্ট গবেষণাগার ভাইসম্যান ইনস্টিটিউট অব সায়েন্স পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ইরানের সরকারি টেলিভিশন চ্যানেল প্রেস টিভির এক প্রতিবেদনে বলা হয়, সামরিক শিল্প কমপ্লেক্সের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত ইসরায়েলি শাসন ব্যবস্থার বৈজ্ঞানিক ও সামরিক গবেষণার মূল ভিত্তি হিসেবে গড়ে ওঠা এই প্রতিষ্ঠানটি এখন কার্যত অচল ও বিধ্বস্ত। ইসরায়েলি সংবাদ মাধ্যমের তথ্য অনুসারে ইরানের সুনির্দিষ্ট এই হামলাকে ভুল করে আক্রমণ হিসেবে দেখা হচ্ছে না, বরং এর লক্ষ্য ছিল পদার্থবিদ্যা, বায়োটেকনোলজি ও কৃত্রিম বুদ্ধিমত্তা সহ সামরিক গবেষণার গুরুত্বপূর্ণ এই কেন্দ্রটিকে গুড়িয়ে দেওয়া। ইসরায়েলি টেলিভিশন চ্যানেল ১৩কে দেওয়া সাক্ষাৎকারে ভাইসম্যান ইনস্টিটিউট অব সায়েন্সের প্রেসিডেন্ট আলন ছেন স্বীকার করেছেন যে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রকাণ্ড কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ ভবনগুলোয় অত্যন্ত সূক্ষ্মভাবে আঘাত করায় এর ব্যাপক ও অপরিণীয় ক্ষতি হয়েছে। তিনি বলেন, ব্যাপক ধ্বংসযোগ্য হয়েছে এবং আমাদের প্রাথমিক মূল্যায়ন $৩০০ মিলিয়ন থেকে $১ বিলিয়ন পর্যন্ত ক্ষতির ইঙ্গিত দেয়। ক্ষয়ক্ষতির ছবি প্রকাশে বিধিনিষেধ আরোপের বিষয়টি স্বীকার করে তিনি আরও বলেন, ইরান যাতে এসব স্থাপনায় আবারও আঘাত করতে না পারে সেজন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চ্যানেল তারও বলছে, পরিস্থিতি এমন যে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা ইরানের সুনির্দিষ্ট হামলা, ব্যাপ্তি ও অনেক জায়গায় ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনও অবগত নন। বিধিনিষেধ সত্ত্বেও যেসব ছবি ও ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে তাতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্র ফুটে উঠেছে। গত ১৫ জুন ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েল অধিকৃত অঞ্চলে তৈরি করা ভাইসম্যান ইনস্টিটিউটের বড় ধরনের ক্ষতি হয়। কমপ্লেক্সটির একাধিক অংশকে লক্ষ্যবস্তু করা হয়েছে। একটি নবনির্মিত রাসায়নিক ও ভৌত বিজ্ঞান গবেষণাগার প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এটি এবছরই চালু হওয়ার কথা ছিল। জীবন ও গণনামূলক চর্চার জন্য নিবেদিত ভবনও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্তত একটি ল্যাবে আগুন লেগেছে। এই স্থাপনাটিতে ক্যান্সার ও কোষ পুনরুৎপাদনের ওষুধ সহ গুরুত্বপূর্ণ গবেষণা প্রকল্প চলছিল। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কার্ডিয়াক রিজেনারেশন বিশেষজ্ঞ অধ্যাপক এলদাদ জাহরের। তার ২২ বছরের গবেষণার ফসল হৃৎপিণ্ডের হাজারো টিস্যু, ডিএনএ ও আরএনএ, অ্যান্টিবডি ও ল্যাবে তৈরি ভাইরাসের নমুনা সহ সবই ধ্বংস হয়ে গেছে। ইনস্টিটিউট জুড়ে ছড়িয়ে থাকা প্রায় ৪৫টি ল্যাব ধ্বংস হয়েছে এবং এতে প্রায় ৪০০ থেকে ৫০০ গবেষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। ক্ষতিগ্রস্ত ল্যাবগুলোর মধ্যে জীবনবিজ্ঞান, অণুবীজ বিজ্ঞান ও স্নায়ুবিজ্ঞানের ল্যাবও ছিল, যেখানে অপরিবর্তনীয় টিস্যু স্লাইড ও সেল লাইন নষ্ট হয়েছে। প্ল্যানেটারি সায়েন্সের ভবন, যেখানে ভূ রসায়ন অন্যান্য গবেষণা চলত, সরাসরি আঘাতে নয় বরং পার্শ্ববর্তী রসায়ন ভবনে আঘাত করা ক্ষেপণাস্ত্রের শকওয়েভে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত এবং ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। প্রেস টিভি বলছে, ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ইনস্টিটিউটের প্রায় ৯০% ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। আর্থিক ক্ষতি হয়েছে আনুমানিক $৩০০ থেকে $৫৭০ মিলিয়ন। ইসরায়েলের সঙ্গে যুদ্ধে হিজবুল্লাহর ৪,০০০ যোদ্ধা নিহত হয়েছেন। ইসরায়েলের সঙ্গে যুদ্ধে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অন্তত ৪,০০০ যোদ্ধা নিহত হয়েছেন। তাদের মধ্যে হিজবুল্লাহর কমান্ডার ও শীর্ষ নেতারাও ছিলেন। বৃহস্পতিবার সৌদি আরবের সংবাদ মাধ্যম আল হাদাথের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, লেবানন ভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলাকালীন গোষ্ঠীটির প্রায় ৪,০০০ সদস্য নিহত হয়েছেন। ২০২৪ সালে নভেম্বরে উভয় পক্ষের এক যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের অবসান ঘটে। আল হাদাথের প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের সেপ্টেম্বরে ইসরায়েলের হামলায় হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর মৃত্যুর পর সংগঠনটির প্রায় ২,০০০ সদস্য নিষ্ক্রিয় হয়ে যান। বিপুল সংখ্যক যোদ্ধার প্রাণহানির ঘটনার পরও বর্তমানে হিজবুল্লাহর প্রায় ৬০,০০০ সদস্য সক্রিয় রয়েছেন। সৌদি এই সংবাদ মাধ্যম বলেছে, লেবাননের লিতানি নদীর দক্ষিণাঞ্চলের প্রায় ৮০% এলাকা একসময় হিজবুল্লাহর একচ্ছত্র নিয়ন্ত্রণে ছিল। বর্তমানে ওই এলাকা লেবাননের সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী ওই এলাকায় আর কোনো নিয়ন্ত্রণ রাখতে পারবে না হিজবুল্লাহ। এছাড়াও লেবাননের বেকা উপত্যকা ও দক্ষিণাঞ্চলের বেশিরভাগ প্রশিক্ষণ কেন্দ্র বন্ধ করে দিয়েছে হিজবুল্লাহ। প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহর মাঝারি ও ভারী পাল্লার উল্লেখযোগ্য সংখ্যক অস্ত্র ইসরায়েলের হামলায় ধ্বংস হয়েছে অথবা লেবাননের সেনাবাহিনী জব্দ করেছে। সূত্র, টাইমস অব ইসরায়েল।
এবার ইয়েমেনে হামলার হুমকি ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর। ইরানের সদ্যই শেষ হওয়া সংঘাতের পর এবার মধ্যপ্রাচ্যের আরেক দেশ ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠীকে লক্ষ্য করে হামলার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎসা। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় কাৎসা বলেন, ইয়েমেনের পরিণতি হবে তেহরানের মতো। আমরা তেহরানের সাপের মাথায় আঘাত এনেছি, ইয়েমেনের সাপের বাকি দেহে আঘাত করা হবে। ইসরায়েলের বিরুদ্ধে যে হাত উঠবে সেই হাত কেটে ফেলা হবে, এক্স বার্তায় বলেন তিনি। টানা 12 দিন সংঘাতের পর গত 24 জুন ইরানের সঙ্গে যুদ্ধবিরতি হয় ইসরায়েলের। তারপর গত 9 দিনে ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে একাধিকবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের অর্ধেক অংশ নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হুথি। তবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই সেসব ক্ষেপণাস্ত্র ধ্বংস করে ফেলতে পেরেছে ইসরায়েলের সেনাবাহিনী। সর্বশেষ গতকাল বুধবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছোড়ে হুথিরা। সেই ক্ষেপণাস্ত্র ইন্টারসেপ্ট বা ধ্বংস করার পর এক্সে এই হুমকি দিয়েছেন কাৎসা। সূত্র আনাদলো এজেন্সি। হামাসের চিহ্ন রাখতে চান না নেতানিয়াহু। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বুধবার স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন তিনি ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসকে সম্পূর্ণভাবে ধ্বংস করবেন। এই ঘোষণাটি এমন এক সময় এসেছে যখন গাজায় যুদ্ধবিরতির নতুন প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। খবর আল জাজিরার। অ্যাসকেলনে এক পাইপলাইন স্থাপন প্রকল্পে ভিডিও বিবৃতির সময় নেতানিয়াহু আরও বলেন, আমরা আমাদের সব জিম্মিকে মুক্ত করব এবং হামাসকে ধ্বংস করব। তাদের আর চিহ্নও থাকবে না। এই ঘোষণার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন ইসরায়েল একটি 60 দিনের যুদ্ধবিরতির পরিকল্পনা অনুমোদন করেছে। যদিও এই নিয়ে নেতানিয়াহু সরাসরি কিছু বলেননি, তবে তার বক্তব্যে যুদ্ধবিরতির আশাবাদের মাঝেই হুমকি স্পষ্ট। এদিকে হামাস জানিয়েছে কাতার ও মিশরের মধ্যস্থতায় পাওয়া নতুন প্রস্তাব নিয়ে তারা জাতীয় পরামর্শ করছে। একটি বিবৃতিতে তারা জানায়, আমরা এমন একটি চুক্তিতে পৌঁছাতে চাই যা আগ্রাসন বন্ধ করবে, গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার নিশ্চিত করবে এবং আমাদের জনগণের জরুরি সাহায্য নিশ্চিত করবে। 21 মাস ধরে চলমান এই যুদ্ধে গাজা উপত্যকার 20 লাখেরও বেশি মানুষের মানবিক পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। ইসরায়েল সাম্প্রতিক গাজার উত্তরে অভিযান আরও জোরদার করেছে। নেতানিয়াহু আগামী সপ্তাহে 7 জুলাই ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন বলে জানানো হয়েছে। যুদ্ধবিরতি চুক্তির সম্ভাবনা এবং হামাসের ভবিষ্যৎ এই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে বলে ধারণা করা হচ্ছে। সৌদিতে বসছে মার্কিন থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। আকাশ প্রতিরক্ষার সক্ষমতা বৃদ্ধি ও কৌশলগত অঞ্চলের নিরাপত্তা দিতে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা চালু করেছে সৌদি আরব। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে আমেরিকান থার্ড মিসাইল ডিফেন্স সিস্টেমের প্রথম ধাপ চালু করা হয়েছে। আশার্ক আল আউসাতের বরাতে বার্তা সংস্থা মেহের জানিয়েছে, যুক্তরাষ্ট্রে নির্মিত টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স থার্ড সিস্টেম প্রথম ধাপে মোতায়েন শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়। থার্ড মূলত স্বল্প ও মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে পারবে। সৌদির মাটিতে এটি বসানোর আগে দেশটিতে এ সংক্রান্ত প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। জিদ্দা প্রদেশে অবস্থিত বিমান প্রতিরক্ষা গবেষণা কেন্দ্রে এক অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করা হয়। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এ পদক্ষেপের লক্ষ্য হল দেশের আকাশ প্রতিরক্ষার সক্ষমতা বৃদ্ধি করা, একই সঙ্গে কৌশলগত এলাকাগুলোকে সুরক্ষা দেওয়া। তবে মার্কিন সাময়িকী নিউজউইক এক প্রতিবেদনে উল্লেখ করেছে, ইরান ও ইয়েমেনের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা প্রতিরোধে যেভাবে ইসরায়েল হার্ড ব্যবস্থার উপর নির্ভর করেছিল তাতে এটির কার্যক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে। ইরানি ও ইয়েমেনি মিসাইল হামলা রুখতে এই সিস্টেম বহুবার ব্যর্থ হয়েছে। কমাট পোস্টে ইউক্রেনের হামলায় রাশিয়ার নৌবাহিনীর উপপ্রধান নিহত। রাশিয়ার কুর্স্ক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর হামলায় রুশ নৌবাহিনীর উপপ্রধান মেজর জেনারেল মিখাইল গুডকভ নিহত হয়েছেন। বৃহস্পতিবার 3রা জুলাই পূর্বাঞ্চলীয় রাশিয়ান অঞ্চলটির গভর্নর ওলেগ কোঝেমিয়াকো এ তথ্য জানিয়েছেন। মিখাইল গুডকভ ইউক্রেনে যুদ্ধরত একটি ব্রিগেডের নেতৃত্ব দিয়েছিলেন। বেসরকারি রাশিয়ান এবং ইউক্রেনীয় সামরিক টেলিগ্রাম চ্যানেলগুলো এর আগে জানিয়েছিল, সীমান্তবর্তী কুর্স্ক অঞ্চলের কোরেনেফোতে একটি কমান্ড পোস্টে ইউক্রেনীয় হামলায় গুডকভ 10 জন সেনার সঙ্গে নিহত হয়েছেন। 2022 সালে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তিনি ইউক্রেনের হাতে নিহত সবচেয়ে জ্যেষ্ঠ রাশিয়ান সামরিক কর্মকর্তাদের একজন। গভর্নর ওলেগ কোঝেমিয়াকো এক বিবৃতিতে বলেছেন, দায়িত্ব পালনের সময় গুডকভকে অন্যদের সঙ্গে হত্যা করা হয়েছে। নিহতদের আত্মীয় স্বজনদের প্রতি তিনি সমবেদনা জানিয়েছেন। ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযানের সাহসিকতার জন্য গুডকভ পুরস্কার পেয়েছিলেন। ক্রেমলিনের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতি অনুসারে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত মার্চ মাসে তাকে নৌবাহিনীর ডেপুটি কমান্ডার ইন চিফ নিযুক্ত করেন। রয়টার্সের প্রতিবেদন অনুসারে গুডকভ রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের একটি মেরিন ব্রিগেডের নেতৃত্ব দিয়েছিলেন, যারা কুর্স্কে যুদ্ধ করছিল। 2024 সালের আগস্টে এক আকস্মিক আক্রমণে কুর্স্কের কিছু অংশ ইউক্রেনীয় বাহিনী দখল করে নেয়। এরপর রাশিয়া চলতি বছরের শুরুতে বলেছে তারা ইউক্রেনীয় সেনাদের তাড়িয়ে দিয়েছে।